বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। কার, ভালো করে বুঝবি। কার কয়টা? কার হইছে 10টি। কয়টি? 10টি। ভালো করে বুঝো, কার হয়েছে কয়টা? 10টা। মোট স্বরবর্ণ কয়টা? 11টা। স্বরবর্ণ কয়টা জানো? 11টা। তো কি কি বলো তো? হ্যাঁ, ওয়া। তবে কার নেই কোনটা দেখো, ভালো করে বুঝো। কার কয়টা? 10টা। কার কয়টা? 10টা। কিন্তু কার নেই কয়টা? একটা, সেটা হলো ওয়া। তাহলে ওয়া এর কোনো কি নেই, এর কোনো কার নাই, এর কোনো কি নেই, কার নাই। তাহলে দেখো ওয়াটা এর কোনো কার নেই, আর বাকি যে 10টা আছে ওই 10টা হচ্ছে কার আছে। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। আর একটা আছে যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। কি বলে? ফলা। তাহলে ফলা কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে। ফলা কয়টি? 6টি। কয়টি? 6টি। 6টি ফলা কি কি? ভালো করে বুঝো। 6টি ফলা হয়েছে, তুমি এভাবে মনে রাখতে পারো। দেখো, জরল, আর একটা মনে রাখতে পারো নবম। কি এটা? যেমন জ ফলা, র ফলা, ল ফলা, ন ফলা, ব ফলা, ম ফলা। আস্তে খুলিস নি কেন? বুঝতে পারছিস সেটা? এ ফোন বাড়ি রেখে আসবি। তাহলে দেখ, 6টি জরল, আর এটা কি? নবম। তাহলে এই যে ফলা, ফলা কয়টি? 6টি। ভালো করে বুঝবি। তাহলে দেখ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। কার কয়টি? 10টি। আর ফলা কয়টি? 6টি। কার নেই একটি বর্ণের, সেটা হচ্ছে অ। ক্লিয়ার হয়েছে? এও কার রিলেটেড বা সংক্ষিপ্ত রূপ রিলেটেড, এর বাইরে কিন্তু তোরা আসবে না। আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে এটা পড়তে। তোদের একটা মডেল এখন তোদের যদি আমি শেখাতে না পারি, তাহলে আমার কষ্ট বৃথা চলে যাবে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আন্তরিকতাটা দেখানো উচিত। আর ওই জায়গা থেকে এই পড়াটা গুরুত্বপূর্ণ আছে। এটা তোদের পুরো ফার্স্ট পেপারটা এক হিসাবে, সেকেন্ড পেপারটা এক হিসাবে ক্লিয়ার হয়ে যাবে 30টা টিক করে। তাহলে বুঝতে হবে যে 30টা টিক করে পুরো সেকেন্ড পেপার গ্রামার, আর ফেল করলে বাংলা দ্বিতীয় পত্রে টিকে করবি এমসিকিউতে। এগুলো সেইগুলো। সেই জন্য এটা তোমাদের বুঝতে হবে ভালো করে। দেখো, কলম কোনটা আসলে, এই রুকসানার কারণে আজকে খারাপ হয়ে তো আসলে খেয়াল করবেন। আমি মনে করতেছি, আমি মনে করছিলাম যে মনে থাকবেন না মনে হয়। তারপরে দেখো, ভালো করে বোঝো। এখানে দেখো, এখানে আছে দেখো বিজ্ঞান। দেখো, এই বিজ্ঞান শব্দের ভিতরে যুক্তবর্ণ কোনটা আছে? একটু আগে বললাম, এই যে এখানে এটার ভিতরে যুক্তবর্ণ কোনটা আছে বলো তো? হ্যাঁ, হ্যাঁ, যুক্তবর্ণ এখানে কি কি আছে? কোনটা মানে যুক্তবর্ণের সাথে কি কি আছে? বর্গ জ যোগ কি ইও, কি ইও। আর আরেকটা আছে ওর বিপরীত, যে এই এটা যদি লম্বা থাকে তাহলে ইওটা আগে হবে, এটা আগে হবে, পরে ওইটা কিন্তু পরে হবে। ঠিক আছে? আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো না। না, খেয়াল এদিকে করো একটু। জানি তোমরা জীবনে বইতে হাত দেওনি, ওই আমার আব্বার মতন অক্ষর দেখি কালো কালো কি। হ্যাঁ, তো তোমাদেরও এরকম লাগে আর কি। তো ওই জায়গা থেকে মানে আব্বার মতো না, মানে যারাই পড়ালেখা করেনি, মানে যারা দেখবে আগে পড়িনি, অক্ষর চেনে না, নিরক্ষর যারা বলে, ওদের দেখে বলবে না যে কালো কালো কি, ওরা তো পড়তে পারবে না। তো তোমাদেরও অবস্থায় একই। ওই যে তোমরা অক্ষর দেখে আসলে পড়তে পারবে না, এমন অবস্থা। তার কতকাল কাটাবা? লিখতে গেলে তো, সাইন করতে গেলে 3-4টি কলম ভেঙে যাবেন মনে। তো ওই জিনিসটা তো পরিবর্তন করতে হবে। শুধু লেন্টুস মারা খালি হবে? তো এটা তো মনে রাখতে হবে। তো দেখো তাহলে, দেখো তাহলে তোমরা এখন বলবা, এক কথা বলো না। দেখো তোমরা এখন বলবা যে তৃষ্ণা। দেখো, তৃষ্ণা এর ভিতরে কোন যুক্তবর্ণটা, এর ভিতরে কোন যুক্তবর্ণটা আছে এটা বলো। এই যে তৃষ্ণা, এর ভিতরে কোন যুক্তবর্ণটা আছে তুমি বলো। তৃষ্ণা যেটা আছে, দেখো হ্যাঁ কি আছে বলো। আচ্ছা, মধ্যাহ্ন স। দেখো, এটা আছে মধ্যাহ্ন স, মধ্যাহ্ন স যোগ মধ্যাহ্ন ন। এগুলো এই জামানায় সঠিক কথা বললে, যদি কেউ বলে যে কি হয়েছে তোমাদের অবস্থা, যদি কেউ বলে যে চল নৌকা নিয়ে একটু ঘুরে আসি, ওখানে যে বোঝে সে যদি একটুখানি বলে যে চল
এ লৌকা নাকি নৌকা। আজ যে 2-3 জন তোমরা থাকবা না, পুরাই হাসি গরু গুড়ি খাবা না, একদম মনে করো কমপক্ষে তো 30 গোট দিবা হাসতে হাসতে, মানে উরির পাগল কবা যে নৌকা কইছে আর কি। তা সঠিকটা যেটা বলতেছি সেটা শুনে আশ লেখ দিস, হ্যাঁ। আর যেটা তোমরা শুনে আইছো ভুল, ওটা শুনে কি কথা ঠিক কিনা? হ্যাঁ বাবা। এবার দেখো তারপরে আছে, এটা হচ্ছে 5 নাম্বার স্পর্শ ধ্বনি। দেখো স্পর্শ ধ্বনি, স্পর্শ বা এটার আরেকটা নাম আছে স্পর্শ ধ্বনি। যে ধ্বনি কি আসে গায়ে শুয়ে দেয় নাকি, স্পর্শ করে টাচ করে, তাই নাকি? এর আরেকটা ধ্বনি, এর নাম আছে স্পৃষ্ট ধ্বনি। এর আরেকটা নাম আছে বর্গীয় ধ্বনি। দেখো ভালো করে বোঝো, স্পর্শ ধ্বনি, হ্যাঁ, বর্গীয় আর স্পৃষ্ট। স্পৃষ্ট, স্পৃষ্ট, ঠিক আছে। এই স্পৃষ্ট ধ্বনি, স্পর্শ ধ্বনি আর বর্গীয় ধ্বনি, এই 3টা নাম। এই বর্গীয় ধ্বনি কয়টা? 25টা। বর্গীয় ধ্বনি কয়টা? আমি যদি বলি স্পর্শ ধ্বনি কয়টা? 25টা। আমি যদি বলি স্পৃষ্ট ধ্বনি 25টা। কত থেকে শুরু? ক থেকে ম পর্যন্ত। ক থেকে, তাহলে স্পর্শ ধ্বনি দেখো, স্পর্শ ধ্বনি ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে, আর স্পর্শ ধ্বনি 25টা। কয়টা? 25টা। 25টা। এখন দেখো এই ক থেকে ম পর্যন্ত যে ধ্বনিগুলো আছে, ক থেকে শুরু করে ম পর্যন্ত, এইগুলোকে বলে স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি, ঠিক আছে? আচ্ছা, বা বর্গীয় ধ্বনি। তাহলে আমাদের স্পর্শ ধ্বনি কিন্তু আমরা জানলাম, এর ভিতরে ম হচ্ছে স্পর্শ ধ্বনি। তো দেখো তারপরে বলছে কোনগুলো কণ্ঠধ্বনি। এর ভিতরে এইটাকে আবার, এই 25টাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। ভালো করে বোঝো, এটা কিন্তু অন্যগুলো সব পাবো। এর থেকে প্রশ্ন আসবেই তোমাদের। এই স্পর্শ ধ্বনি বা বর্গীয় ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি, এটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? এদের 5 ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো ওই 5টা ভাগ কি কি? যেমন যেগুলো কণ্ঠ দিয়ে উচ্চারণ হয় তাকে বলছে সরাসরি কণ্ঠধ্বনি। ওর প্রথম বর্গ, এটা 5টা বর্গ, নাম কি? 5 5 5 25। এই প্রতিটা ধ্বনিতে 5টা করে আছে, মানে এই যে আলাদা করছে যে 25টা ধ্বনি। এই ধ্বনি যেমন প্রথম যেমন আছে কণ্ঠ, হ্যাঁ, কণ্ঠধ্বনি, যেটা সরাসরি কণ্ঠ দিয়ে বেরোয়, যেমন ক খ গ ঘ উ। কি উ? এটা উমো বলা যাবে না, উমো বলা যাবে না, উ বলতে হবে। কি বলতে হবে? উ। এটা উ বলতে হবে, হ্যাঁ, এটা এটা উ বলতে হবে, ঠিক আছে। মানে এটা উম্ম বলতে হবে, অনেকে আবার উম্ম বলতে, এটা উম্ম বলা যাবে না, এটা উ বলতে হবে। কি বলতে হবে? আচ্ছা, উ উ কুই কু কু করি তো এদিক ওদিক খেলা যায়। তাহলে দেখো কণ্ঠধ্বনি কয়টা? 5টা। দেখো ক খ গ ঘ উ। কি? দেখো তুমি এটা যখন শিখাবা কারো, তুমি গর্ব করে শেখাতে পারবা, যে আপনারা যারা বলে যে ওই উমো পড়ে আসছে, সে মনে মনে হাসতে পারে, কিন্তু ওর সাহস নেই যে ও ঠিক করে দেওয়ার। কেন ঠিক করে দেওয়ার? কারণ ও নিজেই জানে না আমি যেটা বলতেছি এটা ঠিক কিনা। আমার কথা বুঝতে পারছো? তো ওই জায়গা থেকে এটা প্রবলেম। তা যাই হোক, তো এইটা হচ্ছে কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি এই 5টা। এইবার মনে করো আছে দন্ত ধ্বনি। কি আছে? দন্ত, দন্ত। তারপরে আছে কি? ওষ্ঠ, হ্যাঁ, ওষ্ঠ। তারপরে আছে কি? মূর্ধন্য, হ্যাঁ, দেখো মূর্ধন্য ধ্বনি, হ্যাঁ। আর একটা আছে তালব্য ধ্বনি, আর একটা আছে কি? তালব্য ধ্বনি, ঠিক আছে। ভালো করে বোঝো। তো যেমন দন্ত ধ্বনি, ভালো করে বোঝো। দন্ত, দন্ত যে ধ্বনি আছে, যেমন ত থ দ ধ দন্তান্ন ন, এইটা হয়েছে, এই 5টা হয়েছে দন্ত ধ্বনি। তাহলে এই ভালো করে বোঝো, এই স্পর্শ ধ্বনি, বর্গীয় ধ্বনি, স্পৃষ্ট ধ্বনি, এটা হলো মোট 25টা। এটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এক একটার নাম হচ্ছে কণ্ঠ, দন্ত, ওষ্ঠ বা মূর্ধন্য, তালব্য। এটা উল্টো পাল্টা হয়েছে, ওটাও কোনো বিষয় না। ওষ্ঠ মানে হয়েছে, ওষ্ঠ মানে ঠোঁট। ওষ্ঠ মানে কি? ঠোঁট। যেগুলো না ঠোঁট খুলে বলা যায় না, হ্যাঁ, যেগুলো ঠোঁট বন্ধ না করে বলা যায় না, সেগুলোকে ওষ্ঠধ্বনি বলে। যেমন প থেকে ম পর্যন্ত, প ফ, হ্যাঁ, ঠোঁট মানে বন্ধ করে বলতে পারবা?
পারবা না। প বলতে পারবা ঠোঁট বন্ধ করে? পারবা না, ঠোঁট বন্ধ করে বলতে হবে। তো প ফ থেকে মানে ম পর্যন্ত এটা হলো ওষ্ঠ, মানে ওষ্ঠধ্বনি আর কি, যেগুলো ওইগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি। আর নাসিক্য ধ্বনি আছে সেটা হলো আলাদা আলাদাকে ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ, এরপরে যে নাসিক্য ওটা আলাদা আলাদা ক্যাটাগরি, ওটা যখন আসে তখন বলবো। তাহলে আমার এইটা থেকে দেখো খুবই গুরুত্বপূর্ণ, এই যে বর্গীয় ধ্বনি এটা 25টা, তার ভিতরে 5টা ভাগ আছে। আর এর নামকরণ করা হয়েছে প্রত্যেকটা সারির প্রথম বর্ণ দিয়ে, যেমন ক কণ্ঠ, হ্যাঁ, তারপরে দন্ত যেটা আছে দ, মূর্ধন্য, ঠিক আছে। তো এইভাবে যেটা আছে এই প্রথম 5টাকে, এই যে প্রথম সারির যে 5টা করে, ওই 5টা করেই কিন্তু মোট 25টা। আমার মনে হয় বুঝতে পারছো কিছুটা। এবার দেখো তারপরে যেটা আছে তোমার কোনগুলো কণ্ঠধ্বনি, তারপরে যে এমসিকিউটা আছে এখানে, কোনগুলো কণ্ঠধ্বনি পারবা তো? ওটা কোনগুলো কণ্ঠধ্বনি, কণ্ঠধ্বনি কোনগুলো? কণ্ঠধ্বনি তো বুঝতে পারলাম, বললাম সারির প্রথম। এবার দেখো এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হয়েছে কোনটিতে, দেখো ভালো করে বোঝো। এখানে কথা বলো না, এ বর্ণের, দেখো এ বর্ণের স্বাভাবিক, এ বর্ণের স্বাভাবিক স্বাভাবিক উচ্চারণ হয়েছে কোনটিতে? দেখো দেখো কোনটিতে এটা দেখো, তাহলে স্বাভাবিক উচ্চারণ হয়েছে এখানে দেখো কোনটা আছে? দেশ, হ্যাঁ, বা এটা আছে বেলা, এ দুটোই হয়েছে। বে এ আসতেছে না, বেলা, তাই তো? তাহলে এখানে এখানে দেশ, তাই তো? দেখো দেখো দেশ, এটা হলো দেখো এ ধ্বনি, এই যে এ ধ্বনিটা না, ভালো করে বোঝো, এই এ ধ্বনিটা দুই ভাবে উচ্চারণ হয়। কয় ভাবে? ভালো করে, এ ধ্বনিটা কয় ভাবে উচ্চারণ হয়? দুই ভাবে। একটা হলো স্বাভাবিক উচ্চারণ, যেটা সংবৃত বলে, আর একটা হলো অস্বাভাবিক, নাকি অস্বাভাবিক উচ্চারণ হয়, যেটা হলো বিবৃত। যেটা স্বাভাবিক উচ্চারণ সেটা সংবৃত, আর একটা বিবৃত। বিবৃত উচ্চারণ যেমন তোমার এটা এর ইয়ার মতো উচ্চারণ হবে। দেখো কিসের মতো? ইয়ার মতো, যেটা বিবৃত দুই ধরনের। এই দেশ, দেখো দেশ উচ্চারণ করতে গেলে এখানে এ স্বাভাবিক ভাবে চলে আসতেছে না, দেশ এ আসতেছে না, এটা হলো স্বাভাবিক উচ্চারণ। তাহলে এ ধ্বনির কয় ধরনের উচ্চারণ আছে? দুই ধরনের। দেশ এটা স্বাভাবিক ভাবে আসলো, আর আরেকটা আছে, আরেকটা আছে ইয়া, ইয়া যেটা আছে এটা হলো যেমন তুমি বলতে পারো একা, কি বলতে পারো? একা, বা একটি, কি আছে? একটি, একটি, এটা ইয়ার মতো উচ্চারণ হচ্ছে না, একা মানে ইয়ার মতো উচ্চারণ হচ্ছে এর, আবার এখানে একটি, একটি মানে কি, এই যে ইয়ার মতো উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। তো দুই ধরনের উচ্চারণ। এ ধ্বনির কয় ধরনের উচ্চারণ? দুই ধরনের। একটা স্বাভাবিক, যেটা দেশ বা বেলাও বলা যাবে, কি বলা যাবে? বেলাও বলা যাবে। ঠেলা বলা যাবে নাকি? বলা যাবে না, ঠেলা দেওয়া দিয়ে করার দরকার নেই। তো এইটা হইছে ইয়া যেটা আছে, যেমন বুঝতে পারছো তো? এটা বুঝতে পারছিস? পুরো ডিম বুঝতে পারছিস। এখন দেখ তারপরে যেটা আছে, কোনটি মৌলিক, এটাই লিখতেছি, দেখো বোঝাতে সুবিধা। কোনটি মৌলিক শব্দ, দেখো কোনটি মৌলিক শব্দ, ভালো করে বোঝো। শব্দ দুই প্রকার, মৌলিক আর কি যৌগিক। মৌলিক কাকে বলে? যার ভাঙা যায় না, যার কি করা যায় না, ভাঙা যায় না। তোর গরুর মতো দাঁত দিতে সব ভাঙা যায়, কিন্তু মৌলিক শব্দকে কি করা যাবে না, ভাঙা যাবে। তো এইটা হইছে ভাঙা যাবে না। যেমন গোলাপ, যেমন কি গোলাপ, এখানে উদাহরণ আছে, যেমন যেমন হয়েছে, ভালো করে বুঝো, নাক, কি নাক ভাঙা যাবে না। এই আমি বলতে আমি এক কিলি নাক ভাঙিয়ে দিস কয়জন, মানে ওই ভাঙা না, মানে ওই শব্দকে ভাঙা যাবে না। আমার কথা বুঝতে পারছো? তারপরে আছে কি তিন, কি আছে? তিন, মা, বাবা, ঠিক আছে। এগুলোকে কি, এগুলো মৌলিক শব্দ, এগুলো কি করা যায় না, ভাঙা যায় না। এই ভাঙা যায় না,
তা আমার মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে মা বাবাকে ভাঙা হয়, মানে শব্দ ভাঙা হয় না, রিয়েলি ভাঙা হয়, মানে কষ্ট দেওয়া হয় এবং সবচেয়ে কষ্ট পায় তারা। আমাদের এখানে যে সমাজে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম থাকে সে সমাজ আসলেই কলঙ্কিত, আসলে জর্জরিত। বৃদ্ধাশ্রম যদি বাপ মার জন্য তৈরি হয় আসলে দরকার নেই আছে। তাহলে আমাদের মতো এরকম মানুষ আর দুনিয়ায় আছে, এত লাঞ্ছিত বা কুলাঙ্গার, যেটা বলতে পারো। কুলাঙ্গার মানে খারাপ না, কুলাঙ্গার মানে কুল মানে বংশ, অঙ্গার মানে কয়লা, মানে বংশের মুখে যে কয়লা মারি দেয় নাকি, যে চুনকালি দেয় আর কি, বংশের নাম যে আসলে তলায়। যেমন গোলাপ, দেখো গোলাপ শব্দটাকে ভাঙা যায় না। তুমি এইভাবে মনে রাখতে পারো যে গোলাপ, এটা আমি বলছিলাম যে পাপড়ি ছিঁড়ে ফেললে গোলাপ, ফুল আর কিছু থাকলো? কিছুই থাকলো না। তো এটা যদি ভাঙি তাহলে আর কিছুই পাওয়া যাবে না, এটা আর কি করা যাবে না। হ্যাঁ, গোলাপের কথা শুনে অনেকে কবিতালে হাসি লিখ দিয়া যেহেতু ইউজ করে। দেখো তাহলে এটা বুঝতে পারছো যে মৌলিক শব্দ কোনগুলো, যেগুলোকে আর কি করা যায় না, ভাঙা যায় না। মানে ভাঙা যায় কিন্তু ভাঙলে তার নতুন কোনো অর্থ হয় না। এটা যা বললাম যে ওই শব্দকে আমি ভাঙবো, মানে আলাদা আলাদা পার্ট পার্ট করে দেবো। তা পার্ট পার্ট করার পরেও আমাদের কিন্তু ভাঙলেও ওই শব্দটার আমরা কোনো কি পাবো না, কোনো আলাদা কোনো অর্থ পাবো না, কোনো অংশেরই পাবো না। ঠিক আছে, তো দেখো, তো এবার দেখো পরের যেটা আছে আমি তোমাদের বলি। আমি এটা যাই হোক কথা বলুন। দেখো তারপরে আছে, দেখো যেমন আরেকটা আছে, যেমন চাঁদ। এই যে এখানে যে অপশনটাই লেখা হয়নি, চাঁদ। চাঁদ শব্দটা একটা কি মৌলিক শব্দ, চাঁদকে ভাঙলে নতুন কোনো অর্থ পাওয়া যায় না, মানে আলাদা আলাদা পার্ট পার্ট করলে। বুঝতে পারছো? তো এখন তুমি এখানে বলতে পারো যে বন্ধুত্ব, এখানে আছে না অপশনে বন্ধুত্ব, বন্ধু যোগ তয় দিলাম, তাহলে একটা অংশের অর্থ তো পাওয়া যাচ্ছে বন্ধু, আর তয় আলাদা করলাম, তাহলে একটা অংশের তো অর্থ পাওয়া যাচ্ছে, এজন্য ওটা যৌগিক। এটা কি যৌগিক। তো আর অন্যগুলো দেখো মৌলিক, যেগুলো তুমি ভাঙলে আলাদা করে যেভাবেই ভাঙো না কেন তুমি কি করতে পারবে না, ওর আলাদা কোনো অর্থ পাবা না। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? আচ্ছা দেখো তারপর দেখো ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গে। দেখো এটা কত নম্বর জানি নয়। দেখো ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন শব্দ? দেখো ভালো করে বোঝো, ঈষৎ অর্থ, ঈষৎ মানে কি, ঈষৎ মানে কি, ঈষৎ মানে হচ্ছে সামান্য, ঈষৎ মানে কি সামান্য, অল্প। তা কোন শব্দে ঈষৎ অর্থ প্রকাশ করেছে? এখানে আমি চারটা দিছি, দেখো আখাম্বা, উপকূল, অনভিজ্ঞ, আরক্ত। কোনটা হবে? আরক্ত হবে। কেন আরক্ত কেন হবে বলো তো? আরক্ত, দেখো আরক্ত মানে হয়েছে এই যেটা আমি তোদের বলছিলাম, আরক্ত মানে হচ্ছে সামান্য লাল। কি সামান্য? আরক্ত মানে কি সামান্য লাল। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? যেমন আমি আরেকটা বলতে পারি, দেখো ভালো করে বোঝো। যেমন আমি এটা বলতে পারি আপিত। কি বলতে পারি? আপিত। ভালো করে বোঝো, আপিত মানে কি সামান্য পিত। কি সামান্য পিত মানে হয়েছে তিতিয়ে, বুঝলে না, তিত তিতে। হ্যাঁ, সামান্য সামান্য লাল, তাই তো, বা সামান্য লাল না রক্তবর্ণ, বলতে পারে সামান্য রক্তবর্ণ, সেটাকে বলে কি আরক্ত। ঠিক আছে, আমার কথা বুঝতে পারলে না? যেমন আরেকটা শব্দ আছে, কি আরেকটা শব্দ আছে, যেমন আভাস। কি আছে? আভাস। আভাস যেটা হলো কি সামান্য হাস, সামান্য হাস, সামান্য হাস। হাস মানে কি? হ্যাঁ, না ও হাস না, আভাস মানে সামান্য হাস। হাস মানে সংবাদ, হ্যাঁ সামান্য আভাস মানে সংবাদ। দেখো আভাস সংবাদ। ঠিক আছে, দেখো তারপরে দেখো
তারপরে বলছে বিপরীত অর্থ ব্যবহৃত হচ্ছে কোন উপসর্গটি? বিপরীত, দেখো বিপরীত অর্থ প্রকাশ পাইছে, দেখো ভালো করে বুঝো। বিপরীত অর্থ প্রকাশ পাইছে, যেমন গড় হাজির, গড় হাজির। আমি প্রশ্নটা লিখলাম না, দেখো এই গড় হাজির, ভালো করে বোঝো। গড় হাজির, গড় একটা কি উপসর্গ জানো? এ দেখো এই গড়টা উপসর্গ, এটা একটা ফার্সি উপসর্গ, এটা একটা কি উপসর্গ? ফার্সি। তাহলে এই গড়টা ভালো করে বোঝো, এটা তোমাদের বইতে আছে, ফার্সি, ফার্সি উপসর্গ। দেখো ফার্সি উপসর্গ হচ্ছে গড়, ফার্সি উপসর্গ কি? গড়। আরে হাজির হলো মূল শব্দ, এটা বিপরীত করে দিয়েছে। হাজির মানে উপস্থিত, গড় হাজির মানে কি? অনুপস্থিত। আমার কথা বুঝতে পারছো? তো দেখো তারপরে তারপরেরটা কি আছে বলো? তারপরেরটা কি আছে? তারপরেরটা আছে দেখো, নিমরাজি শব্দটি কি অর্থে প্রকাশ করে? নিমরাজি, নিমরাজি মানে অর্ধেক, নিমরাজি মানে কি? অর্ধেক। আমার কলমের কালি অর্ধেক। দেখো নিম, দেখো ভালো করে বোঝো, কথা বলো না। নিমরাজি, নিমরাজি, নিমরাজি দ্বারা কি বলছে? নিমরাজি শব্দটি কি অর্থ প্রকাশ করেছে? দেখো এই নিমরাজি শব্দটা অর্ধেক, এ দ্বারা কি বোঝায়? কোনো কিছুর অর্ধেক, ঠিক আছে? যেমন তুমি কারো প্রস্তাব দিলে, বলে আমি নিমরাজি, তার মানে সে অর্ধেক, সে অর্ধেক রাজি, তাই তো? তাহলে দেখো, যেমন তুমি বলতে পারো যে ওরে কি মারা মারিছে, একদম নিম খুন করে ফেলাইছে। কি করে ফেলাইছে? হ্যাঁ, নিম খুন মানে অর্ধেক খুন করে ফেলাইছে আর কি, বুঝতে পারছো? কিস্তিওয়ালারা যেমন আমার তাড়ায় তাড়ায় অর্ধেক খুন করে ফেলেছে আর কি, অর্ধেক মোরা। এখন দেখো তারপরে দেখো, খাস মহল শব্দের খাস কোন দেশি উপসর্গ? খাস, দেখো খাস, খাস উপসর্গ তুমি দেখো, খাস এটা হচ্ছে, খাসটা হলো আরবি উপসর্গ। খাস লা বাজে, খাস, দেখো খাস লা বাজে, এগুলো সব আরবি উপসর্গ, এগুলো সব কি উপসর্গ? আরবি উপসর্গ। মনে রাখবা কিন্তু এই আরবি উপসর্গ কিন্তু বেশি নাই, 3-4টা মতো আছে। আমার কথা বুঝতে পারছো? ফার্সি উপসর্গ দেখো গড়, ঠিক আছে না? তো এইগুলো তুমি ভালো করে মনে রাখবা, এ কিন্তু ইম্পর্টেন্ট। আর তুমি মনে করতেছো যে আসলে সামান্য এটা, আমি তোমার বললাম তুমি 30টা টিক পড়ে তুমি যদি তুমি অনেকগুলোই পারবা, তুমি শুধু কোনোদিন পড়ার দরকার নেই, তোমার কোনোদিন পড়ার দরকার নেই। তোমার এই 30টা টিক আমি বুঝাচ্ছি না, এই 30টা টিক তুমি বুঝে যাও, তুমি পাস করে আসবা। এবং ওতে ডিটেল যা দিচ্ছে ওটাও কিন্তু তোমাদের পড়তে হবে, তুমি পাস করে আসবা। আমি বলছি এটা তুমি ভালো করে দেখো, ন্যূনতম পক্ষে এটা তো দেখো, অন্তত পক্ষে নামাজ তো আগে একক তো পড়ো, যে এখন মুয়াজ্জিন বলতেন যে একক তো করে পড়লেও নামাজ হবে না, সমস্যা নেই, মানে আনার জন্য এটা পড়তে হবে, তোমাদের পাস করানোর জন্য আমার তো ওই পদ্ধতিটা বের করতে হবে, ঠিক আছে? তো এইটা দেখো, তারপরে দেখো, আর এটা আমি তোমাদের ইউটিউবে দিয়ে দেবো, তোমরা দেখবো, এখন সমস্যা নেই, দেখলো কিনা। দেখো তারপরে একটা কথা বলো না, কথা বলো না, দেখো তারপরে দেখো, খাস মহল শব্দের খাস কোন দেশি উপসর্গ? খাস, খাস কোন দেশি উপসর্গ জানো? খাস, হ্যাঁ খাস মহল বললাম না, নিমরাজ এটা হয়েছে, এটা বলছি। আচ্ছা যাই হোক, যেসব প্রত্যয়, কথা বলো না, যেসব প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? তদ্ধিত প্রত্যয় বলে। ভালো করে বোঝা। তাহলে যেসব তদ্ধিত প্রত্যয় কয় ধরনের? 2 ধরনের। দেখো একটা হলো কি আছে, তদ্ধিত, তদ্ধিত প্রত্যয়, খণ্ড ত দেওয়ার দরকার নেই, এমনি ত দাও, নাকি খণ্ড ত দাও ওখানে, তদ্ধিত প্রত্যয়। দেখো আর একটা আছে কি, তদ্ধিত প্রত্যয়। তাহলে একটা জিনিস বোঝো, তদ্ধিত প্রত্যয় দেখো, যে ভালো করে বোঝো, যে দেখো সে আসলটা রেখে আসছি, তদ্ধিত প্রত্যয় কোনগুলো? নাম শব্দের পরে যেগুলো বসে, নাম, নামের পরে যেগুলো বসে নতুন শব্দ তৈরি করে সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ভালো করে বুঝবা। তা নামের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেটা কি? তদ্ধিত প্রত্যয়। আর ক্রিয়ার পরে যেটা বসে নতুন শব্দ তৈরি করে ওইটা হচ্ছে কৃত প্রত্যয়। কি প্রত্যয়? কৃত প্রত্যয়। তাহলে যেমন আমি তোমার একটা কথা বলি, যেমন হাত, তুমি একটা নাম না,
তুমি বললে কি হাত, একটা নাম, এই হাতের শেষে তুমি একটা লাগালে, আকার লাগালে, তাহলে কি হলো? হাতা। কি হলো? হাত। হাত আর হাতা তো এক না, তো নতুন শব্দ তৈরি হয়েছে। তা এই যে প্রত্যয়টা শেষে যুক্ত হয়েছে, যে প্রত্যয়, ওইটা তোমার কিন্তু নতুন শব্দ গঠন করছে। এখন নাউনের সাথে মানে বিশেষ্যের সাথে, কোন শব্দের সাথে পরে যোগ হয়ে নতুন শব্দ গঠন করছে, ওইটা বিশেষ্যের সাথে। ভালো করবো, বিশেষ্য মানে নাউন, কোন নামের সাথে, কোন নামের সাথে, হ্যাঁ পার্কে, পার্কে আইসব গল্প করতে, হ্যাঁ স্বভাব একটু তো চেঞ্জ করতে হবে অবস্থান। শেক্সপিয়ার কি বলেছে? আমরা সবাই অভিনেতা, পৃথিবীটা রঙ্গমঞ্চ। তাই এত রঙা ছুড়াই না। অভ্যাসটা তো একটু চেঞ্জ করতে হবে। খারাপ অভ্যাস সব জায়গায় যেয়ে দেখাইতে হবে। হ্যাঁ, এর মধ্যে কেউ নেই মরে গেছে। ও যদি এখন প্রেমিক নি কোলে কন্যা দোল খাইতো, তাহলে মনে করো বিশাল খুশি, হাসি খুশি শান্তি। হ্যাঁ, পড়ালেখা করতে আসছে, এটা কি এত সোজা? পড়ালেখা সবার হবে? তাহলে দুইটা আর কতজন মারামারি করবে কিটা? হ্যাঁ, দুইটা লাউ নিয়ে মারামারি করবে কিটা? বিয়ের পরে দুই ঘাইতুন দিয়ে কবে টাহা নিয়ে আয় বাপের বাড়িতে। হ্যাঁ, তখন কি করবে? কাজ নেই, এটা করতে হবে। যোগ্যতা ছাড়া, যোগ্যতা ছাড়া কেউ তোমার গুরুত্ব দিবে না। এখন হয়তো যে তোমার বলতেছে, যে তুমি বলতেছো যে তোমার জন্য না খেয়ে থাকতেছে, তোমার জন্য শোনার জন্য না খেয়ে থাকতেছে, হ্যাঁ, অথচ চুরি চুরি করে খেয়ে নেছে কিনা তাও বলে তুমি জানো না। এটা আসলে ওই যে কে বলছিল, মেয়েরা সবার দেখে হাসে। মেয়েরা সব ছেলেদের দেখে, মেয়েরা সব ছেলেদের দেখে হাসে। মেয়েরা সব ছেলেদের দেখে হাসে, কিন্তু যে মনে করে যে ও মনে প্রেমের হাসা এসে আমার দিকে, সেই তো আসলে বিপদ। তার তো বিপদ হয়ে যাবে তারই। হ্যাঁ, সেই তো ফাঁসে নাকি? তো এই দেখো একটা জিনিস, তাহলে হাতা। তাহলে এখন দেখো আমি তোমাদের কি বললাম, দেখো বুঝতে পারছো? তাহলে যেসব প্রত্যয় তাহলে ক্রিয়ামূলের শেষে যদি যুক্ত হয়, ভালো করে বোঝো, ক্রিয়ামূলের শেষে যুক্ত হলে সেটা কৃত প্রত্যয়, আর যদি নামের পরে যুক্ত হয় সেটা কি নাম প্রত্যয়? কারো মনে নেই? কৃত প্রত্যয়। যদি নামের পরে যুক্ত হয়, যদি নামের পরে যুক্ত হয়, সেটা হইছে নামের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেটা হলো কি তদ্ধিত প্রত্যয়। আর যদি ক্রিয়ার পরে যুক্ত হয়, সেটা হলো কি কৃত প্রত্যয়। আমার মনে হয় বুঝতে পারছো। আচ্ছা, 15টা পর্যন্ত করায়নি, তারপরে দেখি তোমার একটু সময় দিও। তারপর দেখো আর একটা বলিছে, দেখো এখানে বলিছে সদৃশ, সদৃশ বা সাদৃশ্য একই কথা। সাদৃশ্য বলি, সদৃশ বা সাদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি? ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা। এর আগে যেটা বললাম এইটার সাথে কিন্তু একদম মিল আছে, এটা পারার কথা। কিন্তু আমি তোমার বলি, দেখো সদৃশ অর্থে নিচের কোনটি হয়েছে তোমার, কি বলছে? সদৃশ অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি? আচ্ছা, এটা আমি লিখেই দেব। অর্থে, তোর কারণে ভিডিওটা ছাড়তে পারলাম না। সদৃশ অর্থে তদ্ধিত প্রত্যয়ের প্রত্যয়ের ব্যবহার। দেখো নিচে অপশন দেওয়া আছে, আমি অপশনটা দিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এটা হলো বাঘা। এটা কি বাঘা? দেখো ছিল আগে কি বাঘ না, একটা নাম না, একটা নাম বিশেষ্য। তাহলে বাঘের সাথে যদি ওইটা হয়েছে তোমার তদ্ধিত প্রত্যয়, কারণ কি নামের পরে প্রত্যয় যুক্ত হয়েছে না, সেটা কি তদ্ধিত প্রত্যয়। আমার কথা বুঝতে পারছো? এটাকে বুঝতে পারছো? এটা কি বলছে? সদৃশ বা সাদৃশ্য অর্থে, মানে সদৃশ মানে কি পাশাপাশি, কাছাকাছি, কিন্তু হুবহু না, একই না। বাঘ আর বাঘা এক না, এক কি ওইটা আর কি। এখন দেখো তারপরে দেখো সমসমান পদের প্রথম অংশকে কি বলে। দেখো
ভালো করে বোঝো। সমস্যমান, এ দেখো সমস্যমান 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 পদের প্রথম অংশ, দেখো প্রথম অংশকে কি বলে? দেখো সমস্যমান প্রথম অংশকে কি বলে? সমস্যমান পদের প্রথম অংশকে কি বলে? এটা ভালো করে দিয়ে শব্দ করে শুনুন। সমস্যমান পদের প্রথম অংশকে কি বলে? সমস্যমান পদ কাকে বলে তাই বলো? দেখো সমস্যমান পদ কোথায় থাকে বলতো? কিসে ব্যবহার হয় এই সমস্যমান পদটা? এই সমস্যমান পদটা কোথায় ব্যবহার হয় বলতো? এটা কি জানো? এ কি কাজে লাগে জানো? এই যে সমস্যমান পদ, বোঝা যাচ্ছে না? না, সমস্যমান পদ এটা কোথায় ব্যবহার হয় বলতো? সমাসে। কিসে? সমাসে। সমাসে, যেটাকে ব্যাস বাক্য বলে। ব্যাস বাক্য চেনো তো? যেমন আমি তোমাদের যদি একটা উদাহরণ দিই, ঘরে আশ্রিত জামাই, কি ঘর জামাই, যা তোমাদের সবার কপালে জুটতিস আর কি, যোগ্যতা না থাকলে ঘর জামাই দিয়ে থাকতে হয় আর কি। তাহলে দেখো ঘর জামাই, কথা হলো না? দেখো ঘর জামাই, এই যে ঘরে আশ্রিত জামাই, এর যে প্রতিটা পদ, এটাকে সমস্যমান পদ বলে। যেমন এই একটা পদ, একটা পদ, একটা পদ, এই তিনটা পদ, এই তিনটা পদকে, প্রতিটা পদকে সমস্যমান পদ বলে। ঠিক আছে? এর প্রথমটাকে বলে পূর্বপদ। কি বলে? পূর্বপদ। আর এর শেষেরটাকে কি বলে? পরপদ বা উত্তরপদ। কি বলে? পরপদ বা উত্তরপদ। এর পরপদ বা উত্তরপদ বলে, এবং এটা হইছে মধ্যপদ, তাই তো? এখন দেখো পূর্বপদ, আর এই পুরোটাকে একসাথে এটাকে বলে সমস্যমান পদ, মানে প্রতিটা পদকে সমস্যমান পদ বলে। ওর একসাথে যতগুলো পদ আছে ওই সবগুলোকে সমস্যমান পদ বলে। আর ওইটাকে নাম বলে কি? ব্যাস বাক্য। সবগুলো একসাথে কি বলে? ব্যাস বাক্য। এই যে তিনটা একসাথে, এটা 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 একসাথে হয়েছে না, এই তিনটাকে, পুরো তিনটাকে কি বলে? ব্যাস বাক্য বলে। ব্যাস, ব্যাস বাক্য। ওইটার আর একটা নাম আছে সমাস বাক্য। কি বলে? সমাস বাক্য। ওইটার আর একটা নাম আছে বিগ্রহ বাক্য। কি আছে? বিগ্রহ বাক্য। তার মানে এই যে তিনটা, এই তিনটা, এর তাহলে কতগুলো নাম দেখো? বিগ্রহ বাক্য, সমাস বাক্য, আর হইছে ব্যাস বাক্য। আর এই যেটা হইছে, এই তিনটা দেখো, এই তিনটা পদকে একসাথে করে যে পদটা, একটা পদ তৈরি হয়েছে, এটার নাম হইছে সমস্ত পদ। এটার নাম কি? সমস্ত পদ। হ্যাঁ, কি কঠিন লাগতেছে? এই দেখো, এই তিনটা পদ একসাথে করে যে পদটা তৈরি হয়েছে, এটার নাম কি? সমস্ত পদ। তাহলে এই সমস্ত পদ, এখন আমাদের প্রশ্নটা কি ছিল? যে সমস্যমান পদের প্রথম অংশকে কি বলে? সমস্যমান পদ কোনগুলো? এইগুলো সমস্যমান পদ। এর প্রথম অংশটাকে কি বলে? এর পূর্বপদ। এই যে প্রথম অংশটাকে কি বলে? এত সময় লাগে। আর পরের অংশটা, মানে শেষের অংশটাকে কি বলে? পরপদ বা উত্তরপদ, মধ্যপদ, তাই তো? আর সবগুলো একসাথে বললে কি বলবে? ব্যাস বাক্য। আর একটা নাম বিগ্রহ বাক্য, আর একটা সমাস বাক্য। আর সবগুলো পদকে একসাথে বলে সমস্যমান পদ। শেষে এই তিনটা মিলে বা এই পদগুলো মিলে যখন একটা পদে পরিণত হয়, সেটাকে কি বলে? সেটাকে বলে সমস্ত পদ। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা তারপরে দেখো পরে যেটা আছে, দেখো দেখো এখানে বলছে যে সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কি? এখানে আছে সরল বাক্য বা মিশ্র বাক্য, মিশ্র বাক্য বা জটিল বাক্য, সরল বাক্য বা জটিল বাক্য,
ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, ঠিক আছে না? তাহলে এটা বুঝতে পারছো। তারপরেরটা দেখো, রাজপথ কোন সমাস। দেখো আমি তোমার একটু বোঝাতে হবে। রাজপথ ভালো করে বলো। দেখো একটা জিনিস বুঝো, এই যে রাজপথ, হ্যাঁ রাজপথ, দেখো রাজপথ মানে কি? পথের রাজা। কি হলো? পথের রাজা, পথের রাজা রাজপথ। দেখো একটা জিনিস বুঝবা, যে সমাসের পরপদ প্রাধান্য পায়, যে সমাসের, যেমন এখানে একটা জিনিস বললাম, এটা পূর্বপদ না, আর এটা কি পরপদ না? তা যে সমাসের পরপদ প্রাধান্য পায় সেটা হইছে তৎপুরুষ সমাস। সেটা কি সমাস? তৎপুরুষ সমাস। কর্মধারায় সমাস হতে পারে, দুটো সমাসের পরপদ প্রাধান্য পায়, কর্মধারায় সমাস আর কি তৎপুরুষ সমাস। তাহলে দুটো সমাসের পরপদ প্রাধান্য পায়, একটা হলো কি কর্মধারায় সমাস, আর একটা কি তৎপুরুষ সমাস। এখন বিভক্তি লোপ, বিভক্তি লোপ পেয়ে যদি, ভালো করে বোঝো, বিভক্তি লোপ পেয়ে যদি পরপদ প্রাধান্য পায় সেটা হইছে তৎপুরুষ সমাস। সেটা কি সমাস? আপাতত একটা রুল দিলাম, মানে বোঝার জন্য, এইটা বোঝার জন্য বললাম। দেখো র বা এর, র, দেখো পথের, দেখো এটা কি, এই পুরোটাকে কি বাক্য বলবে বলো তো? কি বলে বলো? পুরোটাকে কি বলবে? একটু আগে বললাম তো, তো নানির ডিম। পুরোটাকে বলে, পুরোটাকে বলে সমাস বাক্য। কি? এইটা ইয়ে করে তাই তো এটা হইছে, এইটা করে তাই তো এটা হইছে। পথের রাজা মানে কি? রাজপথ না? এইটা তো সমস্ত পদ, এইটা এই অনেকগুলো পদকে সমসমান পদ এটা। তাহলে এটা কি? এটা হলো ব্যাস বাক্য। এটা কি? ব্যাস বাক্য। এখন এই ব্যাস বাক্যে দেখো এখানে পথের সাথে র আছে না? র আছে না? পথের র বা এর কোন কোন বিভক্তি? র বা এর কোন বিভক্তি? ষষ্ঠী না? ষষ্ঠী। আর রাজপথ, দেখো এবার পথের রাজা বলতে ভালো করে বোঝো, আমরা পথকে বুঝি না রাজাকে বুঝি? আগে বোঝো, আমার কথা বোঝো। পথের রাজা বলতে আমরা পথকে বুঝি না রাজাকে বুঝি? ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই বলতে আমরা ঘরকে বুঝি না জামাইকে বুঝি? জামাইকে বুঝি, কারণ এখানে জামাইকে প্রধান করা হয়েছে। আমি তোমার যেটা বললাম, যে মনে করো মহান, মহান যে কাশী, হ্যাঁ মহান কাশী তো হয় না? হ্যাঁ, রোগে আক্রান্ত যে কাশী, রোগা কাশী, তাই তো? এখানে, এখানে প্রধান কোনটা? কাশী। তাহলে পরপদ প্রাধান্য পাইছে। কি পাইছে? পরপদ প্রাধান্য পাইছে। দেখো এখানে পথে, পথের রাজা, তাহলে মূল শব্দ কি? রাজা নাকি পথ? পথের রাজা। আমি তোমার বললাম যে মহান যে নবী, কে হলো? মহানবী। তাহলে এখানে মহা যেটা আছে পূর্বপদ, আর নবী হয়েছে পরপদ। তাহলে মহানবী বলতে আমরা মহাকে বুঝি না নবীকে বুঝি? মহাকে বুঝি। মহা মানে মহান, মহান কে? নবী। তাহলে নবীকে কেন্দ্র করে মহান বলতেছে না? পথকে কেন্দ্র করে বলতেছে না যে রাজার মতো পথ? পথটাকে কেন্দ্র করে তো বলছে। হ্যাঁ, তাহলে রাজপথ বলতে রাজকে বুঝি না, রাজকে, রাজাকে বুঝি না পথকে বুঝি? পথ। তো পরপদ প্রাধান্য পাইছে। কি পাইছে? পরপদ প্রাধান্য পাইলে সেটা হলো তৎপুরুষ সমাস। আর এই ষষ্ঠী বিভক্তি ভালো করে বোঝো, এই যে রবাইয়ের এটা কি বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। তো এই ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে, দেখো এটা ছিল ব্যাস বাক্যের ভিতরে ছিল, কিন্তু পরে যেমন সমস্ত বাক্য বা সমস্ত পদের ভিতরে আমরা চলে আসলাম, তখন কি ওই বিভক্তি আছে? তাহলে ভালো করে বোঝো, বিভক্তি লোপ পেয়ে যে সমাস পরপদ প্রাধান্য পায় সেটা তৎপুরুষ সমাস। সেটা কি সমাস? পরপদ। পদ কয়টা? পূর্বপদ আর কি পরপদ। আমি তোমাদের বললাম তো যে তোমাদের বললাম নীল যে আকাশ। আচ্ছা এখানে নীলাকাশ, নীলাকাশ বলতে আবার ফেসবুকে নাম দেওয়া নাকি নীলাকাশ, অথচ জীবনে আকাশ সহি দিন। হ্যাঁ, তো লেন্টুস বিবি, হ্যাঁ আসতে যাবে তো ওই জায়গা থেকে এই যে বিভিন্ন অ্যাঞ্জেল সামিয়া, তাই তো? সে যে হাজার হাজার নাম থাকে, হ্যাঁ ঢং দেখি আর বাসি না। তো দেখো তারপরে এই যেটা বললাম, নীল যে আকাশ, ভালো করে বোঝো,
নীল যে আকাশ, নীল আকাশ, নীল আকাশ বলতে নীলকে বুঝি না আকাশকে বুঝি? এই বল। আকাশকে বুঝি। আকাশটা কেমন? নীল। পরপদ প্রাধান্য পাইছে, পরপদ প্রাধান্য পাইছে, তাই না? আর পরপদ ওটা কিন্তু কর্মধারয় সমাস, ওটা কিন্তু কি হবে? কারণ যে একটা যোজক, যে একটা কি, আমি বললাম না দুটো হইছে তোমার পরপদ প্রাধান্য পায় দুটো সমাসে, এক হলো কর্মধারয় সমাস, এক হলো কি তৎপুরুষ সমাস। কিন্তু তৎপুরুষ সমাস কখন বলবো? যখন বিভক্তি লোপ পেয়ে হবে। এখন বিভক্তি গুলো তো চিনতে হবে। তোমরা তো ওই ধরে বিভক্তি দেখোনি কোনোদিন, দেখিছো? কোনোদিন দেখো? পড়তে পড়তে বুড়ি হয়ে গেলে, এরপরে এক পা কবরে গেল, তারপরে তোমরা আজ পর্যন্ত বিভক্তি চেনো না। এই জাতির জন্য তোমরা, না জাতি তোমাদের জন্য কলঙ্কিত। তো দেখো, তো ওইটা তোমরা বুঝবা ভালো করে, বিভক্তি গুলো পড়বা, পড়ে তাই তৎপুরুষ সমাস ওইটা কি পথের রাজা, এটা রবাইয়ের ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে যে সমাস পরপদ প্রাধান্য পাইছে ওইটাকে আমরা বলবো ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমার কথা বুঝতে পারছো? যেমন তেলে ভাজা শব্দটির ব্যাস বাক্য কোনটি? দেখো তেলে ভাজা, দেখো তেলে, কথা বলো না। দেখো তেলে ভাজা, তেলে ভাজা বলতে এর ব্যাস বাক্য কোনটি? এই যে ব্যাস বাক্য, বুঝতে পারছো তো? তেলে ভাজা কোন কি বলো তো? ওই যে সমাসের ভিতরে এটা তেলে ভাজা কি কোন পদ? সমস্ত পদ। কি সমস্ত পদ? তেলে ভাজার ব্যাস বাক্য কি? বিগ্রহ বাক্য কি? সমাস বাক্য কি? একই কথা। তেলে ভাজা, তেলে ভাজ হয়ে গেছে। হ্যাঁ, তুই তোমার করে বলা যাবে না, কারণ লজ্জা পাবে। দেখো তেলে ভাজা, তাহলে এর ব্যাস বাক্য কি? তেল দিয়ে ভাজা। আরে আল্লাহ, মুখে বুঝে নাও যে তেল দিয়ে ভাজা ওইটা কি তেলে ভাজা। আসলে আমার টুঙ্গি, রিক্সা, চাকু, হরতাল, এটা তুমি এভাবে মনে রাখতে পারো যে গুজরাটে খদ্দরেরা হরতাল করে, কি করে এটা তুমি বলতে পারো। হ্যাঁ, গুজরাটে, গুজরাটে খদ্দরেরা হরতাল করে। এই হরতালই আসে আর কি বেশিরভাগ। এই এটা তুমি মনে রাখার জন্য রাখো আর কি। এই যে গুজরাটে শব্দ যেটা আছে, খদ্দর যেটা আছে, ঠিক আছে? খদ্দর একটা কি গুজরাটি শব্দ, ঠিক আছে? তো এটা মনে রাখবা যে হরতাল, খদ্দর এগুলো কি আরো আছে, তো এটা মনে রাখবা। তো এই দুটোই বেশি আসে বেশিরভাগ। তো তারপরে দেখো যেটা আছে রিক্সা একটা শব্দ আছে, যেমন রিক্সা কিসে কোন শব্দ জানো? জাপানি শব্দ। কি শব্দ? জাপানি, জাপানি শব্দ রিক্সা। জাপানিরা, জাপানে আরো একটা শব্দ আছে যেমন হারিকিরি, এটা মনে রাখার জন্য একটা কৌশল আছে। জাপানিরা হারিকিরি দিয়ে রিক্সা চালায়। হ্যাঁ, জাপানিজ। যেমন লুঙ্গি আছে, লুঙ্গি, লুঙ্গি কোন কোন ভাষার শব্দ? লুঙ্গি হচ্ছে বর্মি শব্দ, মানে মায়ানমার যেটা বল, বর্মি। এটা আর আগে বার্মা ছিল, তাই তো? ওদের আদিবাসী যেটা বর্মি বলে, ওদের মানে ওদের আদিবাসী বলছে, ওদের যে জনগণ ওদেরকে বর্মি বলা হয়, তাই তো? তো লুঙ্গি এটা হয়েছে কি বার্মা শব্দ, তাই তো? গুণবাচক বিশেষ্য, গুণবাচক, ভালো করে বোঝো। আচ্ছা, গুণবাচক বিশেষ্য যেমন দেখো এখানে আছে ভোজন, দর্শন, লবণ, সৌন্দর্য বা সৌরভ। সৌন্দর্য বা সৌরভ, গুণ, কোনো কিছুর গুণ প্রকাশ করতে, এও তা জানো না? গুণ তো প্রকাশ করো SMS, চ্যাটে, যে তোমাকে আজকে যা সুন্দর লাগছিল, হ্যাঁ, চোখ মোটে ফিরাতে পারেন, অথচ টাকা স্কিনা তা তো বুঝাইতেছি। হ্যাঁ, যারা পড়ালেখায় ভালো না তারা অন্য দিক থেকে খুবই ভালো। তোমাদের দেখেই বোঝা যাচ্ছে তোমরা কোন দিক থেকে ভালো। মানে তোমরা পড়ালেখায় ভালো না, তাহলে অন্য দিক থেকে ভালো, সেটা যে দিক থেকে হোক। হ্যাঁ, পড়ালেখা বাদে আর অন্য দিক থেকে ভালো কোন দিকে, সেটা এই বয়সে তো আমি ভালোই বুঝতে পারতেছি। হ্যাঁ, সবাই তো আর পড়তে আসে না, কেউ কেউ তাকাতেও আসে। তো দেখো দেখা গেল আজকে যদি মেয়েরা, যেখানে মেয়েরা পড়ে না সেখানে ছেলেরা বেশি দিন টেকবে না, যেখানে ছেলেরা পড়ে না
কারণ বাপ মার কথা চিন্তা করো না, ভবিষ্যতের কথা চিন্তা করো না, বাপ মা কত কষ্ট করে পড়াচ্ছে এটা কখনো ভাবো না, যে তাদেরও যে ঋণটা শোধ করতে হবে, তাদেরও আমার একটু খেতে দিতে হবে, দিন শেষে বুড়ো বয়সে আশ্রয়টুকু আমার উপরেই খসবে এসে, সেটুকু তো হিসাব করো না কখন। তোমার নিজের মনে করো রিক্সা চালাতে চালাতে সাল ক্ষয় হয়ে যেতেছে, তুমি বাপ মার কি করে খাইতে দিবা? নিজের বউ বাচ্চা আছে তাই নিয়ে তুমি অনাটনে খেতে দেওয়া কি করে? দিতে পারবে না। 50 লাখ টাকা শাহরুখ খানের মতন দিয়ে বেড়ালে কয়দিন পরেও থাকবেন সব হলো ওই গরুর দালালি করতে গেলি, আবার গামছা দিয়ে আটকিয়ে মনে করো বেঁধে রাখতে পারে সব, দুনিয়ায় কেউ দেখতে পাবে না, আলো বাতাসেও তার চুল দেখতে পাবে না। এখন ভাব দিয়ে না, পরে দাও পড়ালেখা করে, তখন ভাব দেওয়ার একটা সময় আছে। হ্যাঁ, এখন ভাব নিতে হবে না, ওভাবে কোনো লাভ হবে না। ওই যে একটুখানি এসে তাকাচ্ছে 2 দিন পরে যেমন বিয়ে হয়, দরকার নেই কার। হ্যাঁ, তুমি যে নতুন মা সেই নতুন মা। দেখো তারপরে দেখো, দেখো পদ্মা মেঘনা যমুনা কোন বিশেষ্য, ভালো করে বোঝো। আজকে একটা কঠোর ভাবে আমার লিখতে হলো, পদ্মা মেঘনা যমুনা বললে একটা গার ভিতরে কাপ দিতে, মানে আমার স্টুডেন্ট ছিলেন পড়াতাম। দেখো পদ্মা মেঘনা, কথা বলিস না, কথা বলিস। পদ্মা মেঘনা যমুনা কোন বিশেষ্য, এটা কি কোন বিশেষ্য? পদ্মা মেঘনা যমুনা কোন বিশেষ্য? বিশেষ্য মানে নাউন, ইংলিশে যেটা বলে কি নাম। দেখো পদ্মা মেঘনা যমুনা কোন বিশেষ্য, এটা কি কোন বিশেষ্য? এটা কি কোন বিশেষ্য? বিশেষ্য মানে কি নাউন, বিশেষ্য মানে নাউন। তাহলে দেখো এটা হচ্ছে নির্দিষ্ট নাউন। দেখো কোন কোন, ভালো করে বোঝো, এটা হচ্ছে নির্দিষ্ট করে যদি কোনো কিছু বোঝায় সেটাকে ইংলিশে আমরা বলি প্রপার নাউন। সেটা কি বলি? যা পৃথিবীতে একটাই আছে, মানে নির্দিষ্ট একটাই আছে না, নির্দিষ্ট একটা জিনিস। হ্যাঁ, একটাই বলতে পারো। যেমন পদ্মা বলতে আমরা তো আমাকে উত্তর মাঠের খানা বুঝিনি, বুঝি তো পদ্মা বলতে আমরা যেটা বুঝি পদ্মা, সেটা অবশ্যই আমরা বুঝি, তাই না? তো মেঘনা যেটা আছে, মেঘনা মেঘনা ওই, তাহলে নির্দিষ্ট। এখানে আমাদের প্রশ্নটা কি চাইছিল? পদ্মা মেঘনা যমুনা কোন বিশেষ্য? এটা সংজ্ঞাবাচক, এটা সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য কোন বিশেষ্য? সংজ্ঞাবাচক বিশেষ্য এটা কি? সংজ্ঞাবাচক বিশেষ্য আর সব ঢং আছে। দেখো রূপবাচক নাম বিশেষ্য মানে কি? নামের নামের রং প্রকৃতি নিয়ে যদি আলোচনা করে, যেমন সবুজ মাঠ, মাঠ হয়েছে বিশেষ্য। মাঠটা কি বিশেষ্য? তার আগে কি লাগালাম? সবুজ। তা মাঠের রং কেমন তাই বললাম না? রং বা প্রকার যদি আমরা বলি তাহলে ওইটা হচ্ছে রূপবাচক নাম বিশেষ, নাম বিশেষণ, তাই তো? হ্যাঁ, নীল আকাশ সেটা বলতে পারো। তাহলে সবুজ মাঠ এটা বলা লাগতেছে না। মাঠ কালো হয় কেন? অনেকে বাস পড়ি পুড়ি পুড়ি গিয়ে মাঠ নাকি। দেখো তারপরে দেখো, হ্যাঁ তারপরেটা দেখো হয়ে গেছে। দেখো ধীরে 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 বায়ু বয় বাক্যটিতে কোন বিশেষণ ব্যবহৃত হয়েছে? ধীরে ধীরে বায়ু বয়, দেখো ভালো করে মনে রাখবা, ভার্ব বা ক্রিয়া, ক্রিয়াকে কেন্দ্র করে যদি কোনো কাজ ঘটে সেটা হয়েছে কি ক্রিয়া বিশেষণ। সেটা কি ক্রিয়া বিশেষণ। যেমন বায়ু বয় না, মানে বাতাস বয়, মাসুমের মতন বাতাস না, বায়ু বয়, তাহলে বাতাস বয়ে চলে যায় কেমন ভাবে? ধীরে ধীরে। তাহলে তুমি যদি ক্রিয়ার কাছে প্রশ্ন করো বাতাসটা কেমন ভাবে যাচ্ছে? ধীরে ধীরে। তাহলে কেমন ভাবে দিয়ে প্রশ্ন করলেও ক্রিয়ার কাছে যে উত্তরটা তুমি পাবা সে উত্তরটাও কি ক্রিয়া বিশেষণ, সেটাও কি ক্রিয়া বিশেষণ। দেখো ক্রিয়ার উদাহরণ, দেখো যত্ন করলে, দেখো যত্ন করলে এখানে বলছে যে করলে,
এই যে করলে কোন ক্রিয়ার উদাহরণ, দেখো ক্রিয়া যে ওই অর্থ বলছে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর কি অসমাপিকা ক্রিয়া। ভালো করে বোঝো, ক্রিয়া মানে কাজ, যে যে ক্রিয়া বলার পরে, যে ক্রিয়াটা বলার পরে আর কোনো কিছু শুনতে ইচ্ছা করে না, ওইটা হলো সমাপিকা ক্রিয়া। আর যেটা মনে করো শোনা শেষ, মানে শোনার পরে আর কোনো কিছু জানতে ইচ্ছা করে না, ওইটা সমাপিকা। আর একটা কথা যে সম্পূর্ণভাবে না বললে যদি কিছু শোনার ইচ্ছা জাগে, ওইটা হলো অসমাপিকা। যেমন আমি ভাত খেয়ে, আমি মনে করো বললাম যে আমি ভাত খেয়ে, এই যে খেয়ে বললাম, তারপর মনে আছে না তারপর কি মনে মনে হচ্ছে না, এরকম। তো ওই যে খেয়ে যে ক্রিয়াটা, ওইটা হলো অসমাপিকা, মানে ওটা শেষ না। যদি আমি বলতাম যে ভাত খেয়ে আমি স্কুলে যাব, তা আমি যদি শুধু বলতাম স্কুলে যাব, কি বলতাম? স্কুলে যাব। ভালো করে বোঝো, আমি যদি বলতাম যে ভাত খেয়ে স্কুলে যাব, আমি শুধু বললাম যাব, শেষ, কথা শেষ, যাব। আমি ভাত খেয়ে স্কুলে, আমি স্কুলে যাব, কথা শেষ। কিন্তু আমি যদি বলতাম আমি ভাত খেয়ে, এই যে খেয়েটা এটা হলো অসমাপিকা ক্রিয়া, আর যাব এটা হলো সমাপিকা ক্রিয়া। তাহলে এখন এটা আমাদের দেখো যৌগিক ক্রিয়ার উদাহরণ, যত্ন করলে রত্ন মিলে। যথা সময়ে সে হাজির হয় বাক্যটি কোন ক্রিয়া বিশেষণের উদাহরণ? বলি যথা সময়, যথা সময়ে, যথা সময়ে সে হাজির হয় বাক্যটি কোন কোন ক্রিয়া বিশেষণের উদাহরণ? এটা ধরনবাচক, স্থানবাচক, কালবাচক, নেতিবাচক। কালবাচক। যথা না, যথা সময়, সময় উল্লেখ করছে না, সময় উল্লেখ করছে, তাই এটা কি হবে? কালবাচক। ঠিক আছে। আচ্ছা দেখো তারপর চেতন শব্দের, কথা বলুন, চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে নিচের কোনটিতে? দেখো চেতন শব্দ যার জ্ঞান আছে, তাই তো, জ্ঞান, আর অচেতন মানে অজ্ঞান, হ্যাঁ, তাই তো, ওইটা বিপরীত। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো এটা তোমাদের আসে বারবার, পারো না, এটা শুনে রাখো। বাচ্চার্থ, তাই তো নাকি? ঠিক আছে, বানান ঠিক নেই, বাচ্চার্থ, তাই তো। তো বাচ্চার্থ শব্দটা দেখো, বাচ্চার্থ হলো শব্দের মুখ্য অর্থ, শব্দের এই অর্থকে আর কি বলা হয়ে থাকে? বাচ্চার্থ শব্দটা আর কি, এটা মুখ্য, এটা কি, এটা ওরা নিজেরাই বলে দিল। এই প্রশ্ন আসতে পারে যে বাচ্চার্থ কোন অর্থে ব্যবহার হয় বাক্যে? মুখ্য অর্থে। কি অর্থে? মুখ্য অর্থে। তো ওইটা তোমার মনে রাখবা যে ওইটা বাচ্চার্থ কখন প্রকাশ পায়, কখন বাচ্চার্থর আর এক নাম হলো আবিধানিক অর্থ। কি অর্থ? আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ কি? কোনো কিছুর আবিধানিক অর্থ মানে কি? সেটা প্রধান না, সেটা মূল না। যদি আমি বলি কোনো কিছুর সংজ্ঞা দাও, তার মানে সেটা কি আবিধানিক অর্থে পড়ে বেশিরভাগ, তাই তো। কোনো কিছু সম্পর্কে বলো, আবিধানিক অর্থ। তো এক কথায় বলতে গেলে আক্ষরিক অর্থ বা সংক্ষেপে বলা যায়, কিন্তু আবিধানিক অর্থ মেইন। এটা হলো তাহলে এই বাচ্চার্থ, এর আর একটা অপর নাম কি? অপর নাম কি? আবিধানিক অর্থ, যেটা মুখ্য অর্থ বহন করে, যেটা কি প্রধান প্রধান অর্থ বহন করে। কথা বুঝতে পারছো? কথা বলো না। ছেলেটিকে, এই ছেলেটির, এখন যদি তোমরা এটা বলো, মাত্র সামান্য 30টা টিক করতে পারতিস না, হ্যাঁ, বডি ফিগার তো কম না। যদি এখন কুরবানিতে ভাগ করে দিই, তাহলে দেখা গেল কমপক্ষে 4 গ্রাম তো কাভার হয়ে যাবে। কিন্তু পড়া কোথায় এত সোজা? পড়ালেখা বারবার বলছে এসব কথা, ফাও কথা বলবান। পড়ালেখা কি এত সহজ নাকি? এখন এখন যদি আমি বেশি পড়াই, এখন যদি 2 ঘন্টা 3 ঘন্টা পড়াই, তারপরে তুমি বলবা না যে এই শেষের দিকে সে এরকম পড়ে পারা যায়? অন্য সময় যেখানেই পড়তে যাও না কেন, 6টার সময় আসবা, অত সকালে উঠি পারা যায় না, কারণ তখন তো আমার সমস্যা আছে, আমি রাত ঘুমাচ্ছি 3টা 4টায়, আমি ওই সময় উঠবো কি করে? আর যে বই পড়ে ঘুমাতে, সেটা না, আলাদা বিষয়। ওই জায়গা থেকে তোমাদের যে কোনো সময় একটা সমস্যা থাকবেই। এই সমস্যা কখনোই শেষ হবে না যদি সমস্যা দিতে থাকো। ডেভিড গগিন্স এসছে না, ডেভিড গগিন্স, বারবার বলি, লিমিট ক্রস করবে। মানে তোমার যদি ওর ক্ষমতা যদি থাকে 100 পুশ আপ করার, ও 105টা করে আসবে। আমার কথা বুঝলে না? ওর লিমিট, মানুষ মনে করতেছে যে আমি 10টার বেশি পারবো না কোনো মতে, তারপরেও আরো মনের ওপর জোর খাটায় তোমার আরো 2টো, আরো 5টা করে আসবে। বিশ্বের সবচেয়ে টাফেস্ট ম্যান, শক্ততম ব্যক্তি, তো এই কথা বলেছে যে তুমি
তোমার ব্রেন বা তোমার মেধার লিমিট তুমি তো জানো না, মানে তোমার ব্রেনের যে শক্তি, যে পাওয়ার, তুমি এটা তো জানো না। তুমি মনের ওইভাবে বুঝাচ্ছ, এখানে আসার আগে তুমি ভাবতেছো যে আমি এত সময় তো আমি ওই যে কথাটা নেগেটিভ, ও ভালো মন্দ বোঝে না। মন কখনো ভালো মন্দ বোঝে না, একটা জিনিস মনে রাখবা। ওর যা বুঝাবার তাই সে বুঝবে। তুমি যদি এটা ভালো, এটা ভালো, এটা খারাপ, এটা খারাপ, বিড়িটা নিয়ে এসে করতেছে সমস্যা নেই, ওকে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, হ্যাঁ, ওইটা হয়ে যাচ্ছে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় তোমার এখানে, তোমাদের এখানে যেগুলো আছে ফেস দেখে বোঝা যাচ্ছে যে তোমাদের একটু ভালো লাগতেছে না পড়তে, একটু ইয়ে লাগতেছে না, বোঝানোর প্রবলেম যদি হয় সেটা নয় আমার দায়ভার দিলাম, কিন্তু এটা থাকতে হবে এবং এটা বাধ্যতামূলক, হয় থাকবা না হলে আসবা না, একদম ডাইরেক্ট কথা। আমি দরকার হলে বাড়ি বাড়ি যেয়ে পড়ায় আসবো, যে কয়দিন পড়াই, আমার একটারও দরকার নেই, কারোর আসার দরকার নেই, বাড়ি বাড়ি যেয়ে পড়ায় আসবো। আমি 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 বলছিলাম যে আমি যখন শেষ হবে, একদম যেন শেষ হয়ে যায়, একদম মাটির তলে চলে যায়, মানে মাটির তলে বলতে একদম জিরো, ওই জিরোর থেকে আবার উঠে দাঁড়াতে হবে। আমি কোনোদিন কোনো, আমি হ্যাঁ কষ্ট পাই, তো চাপ আছে না মানুষের জীবনে, সবার জীবনে চাপ আছে। চাপটা তোমাকে ক্ষতি করতে আসে না, তোমার টেনশন দিতে আসে না, এই চাপটা আসে তোমাকে গড়ে তুলতে, চাপটা তোমাকে নিতে হবে। কে কি বললো ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ, কিন্তু তুমি ভালো আছো কিনা, তুমি নিজে সঠিক আছো কিনা, এটা তো ম্যাটার করে। আমার কথা বুঝতে পারছো? তো ওই জায়গা থেকে আমার মনে হয় এইসব ন্যাঙ্গট মার্কা পড়ালেখার কোনো দরকার নেই। ফোন যদি কালকে থেকে আনো, খবর একদম কিন্তু 10টা কেন 12টা বাজাই দেবো, আমি বলে দিলাম। ফোন টোন এসব ন্যাঙ্গট পাশা আমার সামনে করবা না। স্যার স্টুডেন্ট সম্পর্ক সেটুকুই, তার বাইরে কোনো সম্পর্ক নেই। আমার কথা বোঝো, আমার সম্মান দেওয়ার দরকার নেই আমার কোনো কিছু, কিন্তু আমার এখানে যেন ভদ্রতাটা বজায় থাকে, আমি সেটা বলতেছি। কথা কতটুকু বলার দরকার, কয়বার বাইরে যাওয়ার দরকার, কয়বার ফোনে কথা বলার দরকার, এটা নিজেরা হিসাব করবা। তুমি এখানে প্রেম করতে আসতেছো কি তুমি পড়ালেখা করতে আসতেছো, এটা আমার একটু দেখার বিষয় না। আমার এর ভিতরে যখন ঢুকতেছো তখন আমার স্টুডেন্ট। তুমি এখানে হাসতেছো, তুমি বাড়ি যেয়ে বলবা ওখানে হাসাহাসি হয়, তুমিই বল। আমার কথা বোঝো, এটাই হয়। আমি যদি পুরুষ, সেটা যাই হোক, সব কথা বলতেছি না, আমি বলছি মন মানসিকতা সব বাড়ির থেকে ঠিক করে তারপরে করে আসবে। আমি গার্জিয়ানদের সাথে প্রতিটা কথা বলবো, প্রতিটা গার্জিয়ান, হয় তারা পড়ালেখা করতে দেবে, না হলে তারা অন্য জায়গায় দেবে, হয় তোমরা পড়ালেখা করবা, না হলে অন্য জায়গায় করবে। আমি বলেছি এখানে 8 ঘন্টা থাকতে হবে, তা 8 ঘন্টা থাকতে হবে, এখানে শুয়ে থাকলেও থাকতে হবে। আমার কথা বোঝো, আজ যদি না আসো একদিন, পরের দিন 100 টাকা নিয়ে আসবা, এই ঈদের আগ পর্যন্ত 100 টাকা নিয়ে আসবা, না হলে আমি খবরদার বলে দিচ্ছি এখানে যেন কেউ আসবা না। হ্যাঁ, ওইসব ফালতু মার্কা পড়া, বাপ মা খাওয়াচ্ছে মানুষ করতেছে, হ্যাঁ, এইভাবে এইভাবে এত মানে বাজে মার্কা ছেলেবেলে সব, পড়ালেখা কোনো খোঁজ নেই, পাশ করবে কিনা 33 পাবে কিনা নিজেদের নিশ্চয়তা দিতে পারতেছে না, আবার মানে সব দিক থেকে কম আছে। তোমাদের কোনো দিক থেকে কম আছে? কিসের কম আছে বলো তো? হ্যাঁ, এই যে এতগুলো ছেলেবেলে, তোমরা তোমরা যে তোমাদের চেহারা ছবি বা হাডি বডি কোনো দিক থেকে কম আছে, পড়ালেখায় কম কেন? স্মার্ট যে রাধে সে চুলও বাঁধে, নাকি? মানে কি বোঝো? এর মানে হলো যে রান্না বান্না করতে পারে বা সে বাড়ির কাজ করে, সে কি আর কোনো কাজ করে না? সে সব কাজ করতে পারে, যে পারে সে পারে।